মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা ওপেন করি। আমরা বেশ কয়েকটা অ্যাসাইনমেন্ট দেখেছি বা আমরা অ্যাসাইনমেন্টগুলো করেছি কয়দিন। এই কয়দিন কয়টা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে আমরা মোটামুটি প্রয়োজনীয় বেশ কিছু কমেন্ট শিখে ফেলেছি, যেই কমেন্টগুলো দিয়ে আমাদের মোটামুটি অনেক রকমের ডকুমেন্টরি করা সম্ভব। সেগুলো করার পর আজকে আমরা হোম ট্যাব নিয়ে আলোচনা করব, যাতে আমাদের হোম ট্যাব বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। কারণ কয়েকটা কমেন্ট প্র্যাকটিস করার পর যখন আমরা এই বিষয়গুলো ব্যাখ্যা করবো তখন আমাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। আমরা এখানে প্রথমে একটা প্রতিষ্ঠানের নাম লিখলাম, আলিফ কম্পিউটার 239 মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, মিরপুর 1, ঢাকা। দেন আমরা দুইটা এন্টার দিয়ে এটাকে কপি করে পেস্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি সিলেক্ট করে কন্ট্রোল সি। সাউন্ড একটু কম হচ্ছে, আর একটু সাউন্ড বেশি হলে ভালো হতো। ওকে, আমরা যেটাকে পেস্ট করতে চাই, কপি করতে চাই, সেটাকে সিলেক্ট করে দেন কন্ট্রোল সি দিয়ে কপি করব। যেখানে পেস্ট করতে চাই সেখানে কার্সারটা প্লেস করে নিয়ে কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব। এখন সাউন্ড ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে গুড। আমরা এই সবগুলোকে আবার সিলেক্ট করলাম, মাউস দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এগুলো কপি পেস্ট করে রাখলাম আমাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা একটা একটা করে কমান্ড অ্যাপ্লাই করব। কোনো একটা কমান্ড অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কিছু কিছু সময় টেক্সট, শব্দ বা সেন্টেন্সটাকে সিলেক্ট করতে হয়। এভাবে ক্লিক করে বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে। আমরা যদি কোনো একটা লাইন বাম থেকে ডানে পুরো লাইনটা সিলেক্ট করতে চাই, তাহলে লাইনের যেখান থেকে সিলেক্ট করা শুরু করতে চাই আমরা সেখানে একটা ক্লিক করে এই যে লাফাচ্ছে এই কার্সারটাকে প্রথমে প্লেস করব। এরপরে সেখান থেকে ক্লিক করে ধরে মাউসটাকে সামনের দিকে ড্র্যাগ করব সমান করে বাম থেকে ডানে। তাহলে যতটুকু আমরা সিলেক্ট করতে চাই ততটুকু গিয়ে আমাদের সিলেকশন শেষ না হওয়া পর্যন্ত আমরা মাউসটা ছেড়ে দিব না। এটা হচ্ছে সিলেকশনের গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সিলেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? আমাদের এই যে লাফাচ্ছে কার্সারটা, সেই কার্সারটা আমরা যেখান থেকে সিলেক্ট করতে চাই সেখানে গিয়ে একটা ক্লিক করে প্লেস করা। দেন যেইটুকু সিলেক্ট করতে চাই ওইখান থেকে মাউস দিয়ে ক্লিক করে ধরে ড্র্যাগ করতে করতে সিলেক্ট করতে করতে যতটুকু সিলেক্ট করতে চাই ততটুকু গিয়ে আমরা তারপরে ছাড়বো। আমরা মনে করি আমরা মিরপুর 1 পর্যন্ত সিলেক্ট করবো, এখন আমাদের বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এখানে যদি ছেড়ে দিই তাহলে বেশি সিলেক্ট হয়ে গেল। মিরপুর 1 পর্যন্ত সিলেক্ট করবো, আমরা একটু কম সিলেক্ট করে ফেললাম, এখানে যদি ছেড়ে দিই তাহলে কম সিলেক্ট হলো। যেই পর্যন্ত সিলেক্ট করব সেই পর্যন্ত মাউসটা সিলেক্ট হতে হতে না যাওয়া পর্যন্ত আমরা মাউস ছেড়ে দিব না। মাউস ছেড়ে দিব তখনই যখন আমাদের সিলেকশনটা কমপ্লিট হলো এবং তারপর আমরা আস্তে করে মাউসটা ছেড়ে দিব, সিলেক্টেড হয়ে গেল। এই হচ্ছে সিলেক্ট করার নিয়ম। এটা বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে অথবা উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে, যেভাবে আপনি চান সিলেক্ট করতে পারেন। আর কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করার জন্য প্রথম আমাদেরকে কার্সারটা যেখান থেকে সিলেক্ট করতে হয় সেখানে প্লেস করব। দেন শিফট চেপে ধরে বাম থেকে ডানে সিলেক্ট করতে হলে আমরা শিফট চেপে ধরে রাইট অ্যারো, আমাদের কিবোর্ডে দেখেন ডান দিকে নাম্বার প্লেটের পাশেই আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো, 4টা অ্যারো আছে। আমরা শিফট চেপে ধরে রাইট অ্যারো চাপলে একটা একটা করে ক্যারেক্টার সিলেক্ট হবে, একটা একটা করে ক্যারেক্টার সিলেক্ট হতে হতে নিচের দিকে নামবে। আমরা চেপে ধরে রাখলাম রাইট অ্যারো, দেখেন সিলেক্ট হতে হতে নিচের দিকে নামছে। আবার যদি আমরা একইভাবে বাম থেকে ডানে সিলেক্ট করতে চাই, যেখান থেকে যেই বাম থেকে সিলেক্টটা করতে চাই সেখানে গিয়ে আমরা কার্সারটা প্লেস করব। দেন শিফট চেপে ধরে লেফট অ্যারো প্রেস করে ধরে রাখবো, দেখেন একটা একটা করে বা একবার করে প্রেস করি, সে একটা একটা করে ক্যারেক্টার বা একটা একটা করে অক্ষর সিলেক্ট করছে। আপনি যদি প্রেস করে ধরে রাখেন বাম থেকে ডানে সে সিলেক্ট হতে হতে যাচ্ছে। এই হচ্ছে কিবোর্ডের মাধ্যমে সিলেকশন। যদি এমন হয় যে আপনি কোনো একটা নির্ধারিত লাইন একবারে সিলেক্ট করতে চাচ্ছেন কিবোর্ডের মাধ্যমে, তাহলে লাইনের প্রথমেই কার্সারটাকে প্লেস করেন, দেন শিফট চেপে ধরে ডাউন অ্যারো প্রেস করেন, একটা লাইন সিলেক্ট হয়ে যাবে। যেই লাইনের প্রথমে কার্সারটা থাকবে শিফট চেপে ডাউন অ্যারো প্রেস করলে সেই লাইন পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আবার ডাউন করেন, আবার ডাউন করেন, আবার ডাউন করেন, এভাবে একটা একটা করে লাইন নিচের দিকে সিলেক্ট হতে থাকবে। যদি আপারের দিকে করতে চান যে আমি একটা করে লাইন সিলেক্ট করব বাট উপরের দিকে যাব, সেই ক্ষেত্রে লাইনের শেষে গিয়ে কার্সারটা প্লেস করেন, শিফট চেপে ধরেন, আপার অ্যারো একটা একটা করে প্রেস করেন, একটা একটা করে লাইন উপরের দিকে প্রেস হতে হতে চলে যাবে। আপনি যদি পুরো ডকুমেন্টে যা আছে সমস্ত ডকুমেন্ট একবারে প্রেস করতে চান সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোল প্লাস এ অর্থাৎ
কন্ট্রোলে চাপতে হবে, তাহলে পুরো ডকুমেন্ট একেবারে ডকুমেন্টে যা আছে সমস্ত ডকুমেন্টগুলো একবারে সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, মাউস দিয়ে যদি আপনি ক্লিক করে সিলেক্ট করতে না চান তাহলে পুরো লাইনটা, আপনি মনে করেন এই পুরো লাইনটা সিলেক্ট করতে চাচ্ছেন, এখন এই লাইনে একটা লাইনে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে অনেকে আছে মাউস ঠিকমতো অপারেট করতে পারে না বা মাউস ধরতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে ক্লিক করে ধরে এই পর্যন্ত আসতে গিয়ে নিচের লাইন উপরের লাইন এরকম মিসিং হয় অনেক সময়। সেক্ষেত্রে আপনি যেটা করেন, যেই লাইনটা সিলেক্ট করবেন সেখানে কার্জারটা প্লেস করে মাউসটা আপনার এই যে বর্ডার দেওয়া আছে মার্জিনের একটু বামে নিয়ে যান। এই যে এখন যে মাউসের পয়েন্টারটা দেখাচ্ছে এই অবস্থায় আপনি মাউস একটা ক্লিক করেন, পুরো লাইনটা সিলেক্ট হবে। এভাবে যদি আপনি একটা একটা করে নিচের দিকে সিলেক্ট করতে চান তাহলে ক্লিক করে ধরে নিচের দিকে ড্র্যাগ করতে থাকেন, পুরো একটা একটা করে সিলেক্ট হবে। তাহলে আমরা মাউসের মাধ্যমে পুরো একটা লাইন কীভাবে সিলেক্ট করব, প্রথমে লাইনের শুরুতে কার্সার রাখবো, মাউস পয়েন্টারটা লাইন থেকে একটু বামের দিকে নিয়ে যাব, এরকম সাদা একটা অ্যারো মাউস পয়েন্টার সাইন আসার পর আমরা একটা ক্লিক করব। যদি একটার অধিক লাইন সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা ক্লিক করে ধরে নিচের দিকে ড্র্যাগ করবো, একটা একটা করে সিলেক্ট হবে। এভাবে উপরের দিকেও করা যায়, একইভাবে আমরা সিলেক্ট করে উপর দিকে করতে পারি, নিচের দিকে করতে পারি, এই হচ্ছে সিলেকশন প্রসেস। তো কোনো একটা শব্দকে আমরা যদি এডিট করতে চাই বা কোনো একটা কমান্ড অ্যাপ্লাই করতে চাই, প্রথমে সেই শব্দটাকে বা সেই লাইনটাকে বা সেই সেন্টেন্সটাকে আমাকে সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা এই ফন্টের অরিয়েন্টেশন করব, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। যদি ফন্টটাকে বড় করতে চাই আমরা এরকম ফন্টটাকে একটু বড় রাখলাম, আমরা এই ফন্টটাকে আরেকটু বোল্ড করব, তাহলে এই ফন্টটা প্রথম সিলেক্ট করব, আমরা এখানে বিতে ক্লিক করব, বোল্ড হয়ে গেল। আমরা চাইলাম এই ফন্টটা, এই মুক্ত বাংলা শব্দটা একটু বোল্ড হবে, একটু ইটালিক হবে, মানে বোল্ড হবে এবং একটু ডান দিকে হেলে পড়বে বা বাঁকা হবে। আমরা চাইলাম যে সেকেন্ড ফ্লোর শব্দটা বোল্ড হবে, ইটালিক হবে, আন্ডারলাইন হবে, অর্থাৎ এটা বোল্ডও হলো, একটু বাঁকাও হলো, আন্ডারলাইনও হলো। আমরা চাইলাম কন্ট্রোল এ শব্দটা শুধুমাত্র আন্ডারলাইন হবে। আমরা চাইলাম কম্পিউটার শব্দটুকু শুধুমাত্র ইটালিক এবং আন্ডারলাইন হবে। তাহলে দেখেন আমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পারছি। এখন আমাদের কোনো কারণে দরকার যে সেকেন্ড ফ্লোরটা যে আমরা আন্ডারলাইন করেছিলাম এই আন্ডারলাইনটা উঠাই দিব, তাহলে এই সেকেন্ড ফ্লোর আন্ডারলাইন যতটুকু আছে ততটুকু আমরা সিলেক্ট করব, করে আন্ডারলাইনে ক্লিক করব, আবার আন্ডারলাইন উঠে যাবে। ইটালিক উঠাই দিব, ইটালিকে আবার ক্লিক করবে, ইটালিক উঠে যাবে। বোল্ডটা উঠাই দিব, এই সিলেক্ট করা অবস্থায় আবার বোল্ডে ক্লিক করব, বোল্ড উঠে যাবে। তার মানে হচ্ছে আমরা কোনো একটা শব্দকে যদি বোল্ড করতে চাই যেই কমান্ড দিয়ে বোল্ড করব, ঠিক একইভাবে ওইটাকে যদি আনবোল্ড করতে চাই তাহলে সিলেক্ট করে আবার ওই বিতে ক্লিক করব, আনবোল্ড হবে। আমরা যদি কোনোটাকে ইটালিক করতে চাই সেম থিং, ইটালিক, নর্মাল, আন্ডারলাইন, নর্মাল। এখন এই আন্ডারলাইনের নিচে একটা দাগ দেওয়া আছে, এই দাগ যদি আমি দুইটা দিতে চাই ডাবল আন্ডারলাইন, তাহলে এখানে এই অ্যারোতে ক্লিক করব। দেখেন ইউ এর পাশে এই কমান্ডের পাশে একটা অ্যারো আছে, এরকম যতগুলো কমান্ডের পাশে এরকম অ্যারো আছে তার মানে বুঝতে হবে যে আমাকে এই একটা ফাংশনের আন্ডারে আরও মাল্টি ফাংশন আছে। অর্থাৎ আমরা এখান থেকে চাইলে ডাবল আন্ডারলাইন, মোটা আন্ডারলাইন, ড্যাশ আন্ডারলাইন, ডট আন্ডারলাইন, ড্যাট ডট আন্ডারলাইন, অথবা আপনার হেইজি আন্ডারলাইন, এরকম বিভিন্ন রকম আন্ডারলাইনের স্টাইল আমরা করতে পারি যদি এখানে ক্লিক করতে। এখানে আন্ডারলাইনটা ড্যাশ হয়ে গেল। আমরা যদি আন্ডারলাইনটা চাই যে আমরা এই আন্ডারলাইনটাকে এরকম ডট করব, আমরা ডাবল আন্ডারলাইন করতে পারি। আমরা যদি আন্ডারলাইন উঠাই দিতে চাই আন্ডারলাইনে ক্লিক করব, উঠে যাবে। তাহলে আমরা বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইনের বিষয়টা বুঝতে পারলাম। যদি কোনো কারণে এমন হয় যে মুক্ত বাংলা শপিং এই শব্দটুকুর স্টাইল আছে হচ্ছে ক্যালিব্রি এই ফন্টে, আমরা ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করতে চাই, একটু মোটা করতে চাই, এখান থেকে ক্লিক করে ধরে আমরা এরিয়াল ব্ল্যাক করে দিলাম, এইটা হচ্ছে আরেকটা ফন্ট। আমরা চাইলাম এখানে হচ্ছে সেকেন্ড ফ্লোর মিরপুর, সেকেন্ড ফ্লোর এই শব্দটুকু অন্য একটা স্টাইলের ফন্ট করতে, আমরা এখান থেকে সিলেক্ট করে এইখান থেকে ড্র্যাগ করে নিচের দিকে গেলাম, আমরা এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। দেখেন সেকেন্ড ফ্লোর মিরপুর এই ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তার মানে কোনো একটা ফন্টের স্টাইল চেঞ্জ করতে হলে আমাকে প্রথম ফন্টটাকে সিলেক্ট করতে হবে, দেন আমাকে এই ফন্টের স্টাইল বার থেকে এখানে যে লিস্ট আছে এই লিস্ট থেকে আমরা যেই স্টাইলটা অ্যাপ্লাই করতে চাই আমরা সেই স্টাইলটা সিলেক্ট করে দিয়েই এখানে ফন্টের স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। তবে এখানে অবশ্যই একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদের অফিসিয়াল ডকুমেন্টে এইরকম বিভিন্ন রকমের মাল্টিপল ফন্ট ব্যবহার করব না, কিছু কমন ফন্ট ব্যবহার করব। কমন ফন্টগুলো কি কি একটু মুখস্থ রাখবেন। কমন ফন্টগুলো হচ্ছে এরিয়াল, টাইমস নিউ রোমান, ক্যালিব্রি, এগুলো হচ্ছে ইংলিশ ফন্ট, এবং বাংলা ফন্ট হচ্ছে সুতুন্নি এমজে। তো এই চারটা ফন্ট আপনাদের যে এখানে আমরা দেখালাম, এখানে আমরা একটু বুলেটস করে দিই। অর্থাৎ বাংলার ক্ষেত্রে সুতুন্নি এমজে এবং ইংলিশের ক্ষেত্রে এরিয়াল, টাইমস নিউ রোমান, ক্যালিব্রি।
এই তিনটা ফন্ট আমরা সাধারণত ক্যালিব্রি বাই ডিফল্ট থাকে, টাইমস নিউ রোমান হচ্ছে একটু সুন্দর দেখতে ফন্ট, আর এরিয়াল ফন্ট হচ্ছে একেবারে নর্মাল একটা ফন্ট। তো এরিয়াল ফন্ট অনেকে ব্যবহার না করে ক্যালিব্রি এবং টাইমস নিউ ব্যবহার করে। আপনারা এই তিনটা ফন্টের যে কোনো একটা ইংরেজি যে কোনো ডকুমেন্ট লেখার ক্ষেত্রে এর বাইরে কোনো কাজ করবেন না, এবং বাংলার ক্ষেত্রে সুতোর নিয়মের বাইরে কাজ করবেন না। সমস্ত অফিসিয়াল ডকুমেন্টটা এই তিন ফন্টে, আপনি যদি এক ফন্ট দিয়ে কাজ করেন তাহলে পুরো ফন্টে টাইমস নিউ রোমান নিয়ে রাখবেন। আপনি যদি অন্য স্টাইল করতে চান তাহলে পুরো ডকুমেন্টটা এরিয়ালে রাখবেন, তাহলে আপনার ডকুমেন্টটা অফিসিয়ালি সুন্দর লাগবে দেখতে। কিন্তু একটা এরিয়াল, একটা টাইমস, একটা ক্যালিব্রি, একটা ব্লক স্টার, এরকম কোনো ফন্ট আপনি যদি আলাদা আলাদা করে ব্যবহার করেন তাহলে আপনার ডকুমেন্টটা দেখতে ভালো লাগবে না। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি যখন ডকুমেন্টটা অন্য কোনো কম্পিউটারে নিয়ে যাবেন তখন ফন্টের ডেকোরেশন, স্টাইল এবং এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ওই কম্পিউটারে আপনার এই ফন্টের স্টাইল বা এই স্টাইলের ফন্টটা নাও থাকতে পারে। কিন্তু এই এরিয়াল, টাইমস নিউ রোমান, ক্যালিব্রি এই তিনটা ফন্ট হচ্ছে উইন্ডোজের সাথে বাই ডিফল্ট ফন্ট, এবং সুতুনি এমজে হচ্ছে বাংলার বাই ডিফল্ট ফন্ট। সুতরাং বাংলা বিজয় যদি ইনস্টল করেন তাহলে সুতুনি এমজে অটোমেটিক্যালি ইনস্টলেড হয়ে যাবে, যার কারণে আপনার কোনো ভয় নেই। যারা প্রফেশনালি বাংলা ব্যবহার করে তাদের প্রত্যেকে সুতুনি ব্যবহার করে, যারা প্রফেশনালি ডকুমেন্ট ব্যবহার করে বা উইন্ডোজ ব্যবহার করে তাদের প্রত্যেকের কম্পিউটার এরিয়াল, টাইমস নিউ রোমান এবং ক্যালিব্রির ফন্টটা থাকে। যার কারণে আপনার ডকুমেন্ট যদি এই ফন্টের মধ্যে করে কোথাও পেন ড্রাইভে নিয়ে যান, মেইল পাঠান, তাহলে আপনার ফন্ট ভেঙে যাওয়ার, ডেকোরেশন ভেঙে যাওয়ার কোনো চান্স নাই, বা আপনি সিকিউর থাকেন। এই জন্য আমরা এই অফিসিয়াল কাজে এখন থেকে হ্যাবিট করব এই তিনটা এবং এই ফন্টটা, বাংলার ক্ষেত্রে সুতুনি এমজে, ইংরেজির ক্ষেত্রে এরিয়াল, টাইমস নিউ রোমান এবং ক্যালিব্রি ব্যবহার করতে। যাই হোক, আমরা ফন্টের স্টাইল দেখলাম, এখন আমরা দেখব ফন্ট সাইজকে কীভাবে গ্রো করা যায়। এখানে তিনটা ওয়েতে বড় ছোটো করা যায়। এক নম্বর হচ্ছে ডাইরেক্ট আমরা ফন্ট সাইজ দিতে পারি, আমরা ফন্ট সাইজ দিয়ে দিলাম, বড় হলো, অথবা আমরা এখান থেকে ছোট করতে পারি, এখান থেকে বড় করতে পারি। কিবোর্ডের মাধ্যমে যদি আপনি করতে চান তাহলে কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট শুরু, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট শেষ। এই ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি সিলেক্ট করেন, থার্ড ব্র্যাকেট শেষ যেটা এটা দিলে বড় হবে, থার্ড ব্র্যাকেট শুরু যেটা এটা দিলে ছোট হবে। তার মানে হচ্ছে স্মলার, বিগার। আপনি এটা সিলেক্ট করে থার্ড ব্র্যাকেট দেন, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট শুরু যেটা এটা দেন, বড় হবে। আপনি যদি কন্ট্রোল চেপে এইটা টোটাল সিলেক্ট করে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট শুরু যেটা সেই চিহ্নটা প্রেস করেন তাহলে ফন্টটা ছোট হতে থাকবে। এটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে ফন্ট ছোট বড় করা, আর এটা হচ্ছে এখান থেকে ম্যানুয়ালি ফন্ট ছোট বড় করা। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব যে মনে করেন আলিফ কম্পিউটার, এখানে আলিফ বড় এ বড় হাতের, LIF ছোট হাতের, বা সি ক্যাপিটাল লেটার, OMPUTER এটা স্মল লেটার। আমরা চাইতেছি একবারে আলিফ কম্পিউটার এই এরিয়াল ক্যালিব্রি ফন্টে থাকা অবস্থাতে একটা কমান্ডে সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যান। তাহলে সেক্ষেত্রে কী করব, আমরা এই যে এখানে এই বিষয়টা আমি ইউজ করবো, এটাকে বলে কেস চেঞ্জ করা। অর্থাৎ আমরা যদি সেন্টেন্স কেস করি, সেন্টেন্স কেস মানে হচ্ছে একটা বাক্যের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে এবং বাকিগুলো স্মল লেটার হবে। লোয়ার কেস মানে হচ্ছে যে একটা বাক্যের সমস্ত ক্যারেক্টারগুলো বা লেটারগুলো স্মল লেটার হবে বা ছোট হাতের হবে বা লোয়ার কেস হবে। আপার কেস মানে হচ্ছে বোঝাই যাচ্ছে সবগুলো ক্যারেক্টার বড় হাতের হবে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে শব্দের প্রথম ক্যারেক্টারটা বড় হাতের এবং বাকিগুলো স্মল লেটার হবে। টগল মানে হচ্ছে শব্দের প্রথম অক্ষরটা স্মল লেটার এবং বাকিগুলো ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমরা এখানে আপার কেস দিই, সব ক্যাপিটাল হয়ে গেল। এখান থেকে লোয়ার কেস দিই, সব স্মল লেটার হয়ে গেল। সেন্টেন্স দিই, প্রথম অক্ষর ক্যাপিটাল, বাকিগুলো সব স্মলার হয়ে গেল। আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করি, দুইটা শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল, বাকিগুলো স্মল হয়ে গেল। আমরা টগল দিই, প্রথম অক্ষর স্মল, বাকিগুলো ক্যাপিটাল হয়ে গেল। আমরা এখান থেকে এইভাবে করে কেসকে চেঞ্জ করতে পারি। আমরা সবগুলোকে আপাতত আপার কেস রাখলাম, ফন্টটাকে একটু বড় করলাম, বোল্ড করলাম। এখান থেকে আমরা ফন্টের স্টাইলের কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা যদি অ্যারোতে ক্লিক করি, এই বাই ডিফল্ট রেড কালার দেওয়া আছে, এটা ক্লিক করলে রেড কালার হবে। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে ডান পাশে যে মোর অপশনটা আছে অ্যারোতে, এই মোর অপশনে ক্লিক করলে আরও মোর কালার আসবে। আমরা মোর কালার অপশনে ক্লিক করে আরও মোর কালার পাবো। কাস্টম চেঞ্জ করলে আমরা এখান থেকে কালারকে বানাতে পারবো, যে আমরা একটা গ্রিন নিলাম, গ্রিনটাকে লাইট করলাম, গ্রিনটাকে ডার্ক করলাম, এটাও করতে পারি। স্ট্যান্ডার্ড কালার থেকে আমরা সিলেক্ট করতে পারি কোন কালারটা নিব, অথবা আমরা সিলেক্ট করে এই অ্যারোতে ক্লিক করে এখানেই কিছু কালারের টোন দেওয়া আছে, আমরা এখান থেকেই কালার চেঞ্জ করে নিতে পারি। যেই কালারটা সিলেক্ট করে দিব এখানে সেই কালারই হবে। তাহলে ফন্টের কালার গেল।
এখন আমরা দেখি যে একটা অংশকে হাইলাইট করার জন্য কি আমরা ব্যবহার, যেমন বোল্ড করা, আন্ডারলাইন করা, ইটালিক করা, এগুলো যেমন হাইলাইট করার জন্য ব্যবহৃত হয়, আবার অনেক সময় হাইলাইটিং পেন দিয়ে বা হাইলাইটিং মার্কার দিয়ে আমরা একটা শব্দের পেছনে বা শব্দের উপরে পুরোটাকে এইভাবে ব্লক করে দিই, সেটা হচ্ছে এই যে হাইলাইটিং কালার। আমরা এইভাবে করে ক্লিক করে দেওয়ার পর পুরো লেখাটার মাঝখান থেকে এতটুকু সবুজ হয়ে যাবে লেখাটার পেছনে ব্যাকগ্রাউন্ড। এটাকে বলে হাইলাইটিং করা, অর্থাৎ আমরা হাইলাইটিং পেন দিয়ে যে কাজটা করি এটা। কখনো যদি এরকম কাজ দরকার হয় তখন আমরা এটাকে হাইলাইটিং করতে পারবো। যদি অমিট করতে হয় সেম অপশন আমরা আবার সিলেক্ট করবো এটাকে এবং হাইলাইটিং অপশন ক্লিক করে নো কালার করে দিব, আবার হাইলাইটিং অফ হয়ে যাবে। তাহলে কোনো একটা শব্দকে হাইলাইট করতে হলে প্রথম শব্দটা সিলেক্ট করব, দেন এখান থেকে হাইলাইটিং কালার ইউজ করব, তাহলে হাইলাইট হয়ে যাবে। আচ্ছা, এরপরের বিষয় হচ্ছে যদি আমরা চাই যে এখানে পুরো ডকুমেন্টটা আমরা যেভাবে করে বড় ছোট করলাম এই পুরো অংশটাকে আবার রেগুলার করে দিব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, অর্থাৎ আগে যে অবস্থায় ছিল কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দেন এই যে ডান পাশে এটাকে বলে ক্লিয়ার ফরম্যাটিং। এটা ক্লিক করার সাথে সাথে সমস্ত ডকুমেন্টগুলো একেবারে ফরম্যাটিংগুলো সব ক্লিয়ার হয়ে গেলো, শুধুমাত্র হাইলাইটিং কালারটা ছাড়া। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে কোনো ডকুমেন্টকে টোটাল ডকুমেন্টের ডেকোরেশনকে ক্লিয়ার করে দিতে চাইলে এটা ক্লিক করে দিলেই ডেকোরেশনটা বা ওরিয়েন্টেশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এই যে আমি একবারে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসছি, দেখেন আমরা নর্মাল করে দিলাম। আগের অবস্থায় কী ছিল, সবগুলো ডেকোরেশন করা ছিল। কন্ট্রোল জেড দিলে আমরা আনডু করতে পারি। আনডু মানে হচ্ছে এক স্টেপ পিছনে ফিরে যাওয়া। মনে করেন আমরা এই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সবগুলো ডেকোরেশনকে আমি নর্মাল করে দিলাম। এখন আমার মনে হলো যে না, আমরা ডেকোরেশনগুলো রাখা দরকার, অর্থাৎ এক স্টেপ পিছনে গিয়েছিলাম, আমরা আবার এক স্টেপ ব্যাক করতে চাই, যে আমরা একটু এক স্টেপ সামনে গিয়েছি সব নর্মাল করে, না আমি একটু আগের অবস্থায় ফিরে দিচ্ছি। এই আগের অবস্থায় ফিরে যাওয়ার কমান্ডটাকে বলে কন্ট্রোল জেড বা আনডু করা। ঠিক আছে, যাই হোক আমরা মোটামুটি এখানে অনেকগুলো বিষয় দেখলাম এবং কাজ করতে করতে আমরা এখানে একটা অপশন দেখেছিলাম যে আমরা এই যে পয়েন্টগুলো দিব, এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে বুলেটস। আর পয়েন্ট ছাড়া যদি 1 2 3 বা ABC হয় এটাকে বলা হচ্ছে নাম্বার। তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় আবার একটু খেয়াল করি। আমরা কোনো একটা বিষয় লিখলাম যে আমরা একসাথে 1 থেকে 5 পর্যন্ত 5 জনের নাম লিখব এবং সেটা 1 2 3 দিয়ে। তাহলে আমরা এখান থেকে ক্লিক করে 1 2 3 সিলেক্ট করলাম, লিখলাম আজিম, আবার, আবির, করিম, রহিম, জাব্বার। আমরা 1 2 3 করে রাখলাম। এখন যদি নাম্বারিংটা ABC দিয়ে করতে চাই তাহলে এই অ্যারোতে ক্লিক করে আমরা ABC সিলেক্ট করব, দেন আমরা আবার এটা লিখব আজিম, আবির, করিম, রহিম, জাব্বার। আবার একটা এন্টার দিব, এই অটোমেটিক নাম্বারিংটা অমিট হয়ে যাবে। আমরা যদি চাই যে না A.B.C. বা 1.2. না হয়ে A ব্র্যাকেট B ব্র্যাকেট C ব্র্যাকেট এমন হবে, তাহলে এটা সিলেক্ট করে দিব আজিম, আবির, করিম, রহিম, জাব্বার। এটার ক্ষেত্রে প্রযোজ্য যে আমরা যদি এই অংশটাকে 1 2 3 পরিবর্তন করে ABC করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা কোনটায় চেঞ্জ করতে চাই সেটা জাস্ট সিলেক্ট করে দিব, দেখেন চেঞ্জ হয়ে গেল। আমরা যদি চাই এটাকে 1 2 3 না দিয়ে বুলেটস দিব, এখানে এই টিক চিহ্ন দিব, ক্লিক করে দিই, দেখেন এটা চিহ্ন চেঞ্জ হয়ে গেল। এটাকে বলে, এই চিহ্ন দেওয়াকে বলি আমরা বুলেট অ্যাপ্লাই করা। বুলেট অ্যাপ্লাই দিয়ে এগুলোকে পয়েন্টিং করা অথবা নাম্বারিং করে এটাকে পয়েন্টিং করা। আমরা এইভাবে করে পয়েন্টিং করতে পারি এখান থেকে। ঠিক আছে, আচ্ছা পুরো ডকুমেন্টটা আমরা মোটামুটি এভাবে করে শেষ করলাম। আমরা এই পর্যন্ত এসেছি, মাঝখান থেকে 1 2 3টা বাদ দিয়েছি, এটা আমরা একটু পরে দেখব। এখন আমরা এই আলিফ কম্পিউটার 339 এটার এই অংশটুকুকে আমরা সেন্টার অ্যালাইন করতে চাই, পুরো পেজের মাঝখানে নিয়ে আসতে চাই। সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে সেন্টার অ্যালাইন করতে পারি। যদি এটাকে রাইটে নিয়ে আসতে চাই তাহলে আমরা এখান থেকে রাইট অ্যালাইন করতে পারি। আমরা যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই, বামে ছিল সেই রকম, তাহলে এখানে লেফট অ্যালাইন করতে পারি। তাহলে এইটাকে বলি হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট, যেটাকে একটা বলি আমরা লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন এবং রাইট অ্যালাইন। যদি আমরা কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে কিবোর্ডের মাধ্যমে এই যে আমরা কাজটা করলাম এটাকে বলা হচ্ছে লেফট অ্যালাইন। এটা Ctrl+L প্রেস করলেই আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারবো। আর এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, Ctrl+E, এটা Ctrl+E প্রেস করলে সেন্টার অ্যালাইন হয়ে যাবে। আর এটা হচ্ছে Ctrl+L, আমরা Ctrl+R প্রেস করলে রাইট অ্যালাইন হয়ে যাবে। তাহলে 3টা অ্যালাইনমেন্ট আছে, Ctrl+L লেফট অ্যালাইন, Ctrl+E সেন্টার অ্যালাইন এবং Ctrl+R রাইট অ্যালাইন। এখানে দেওয়া আছে আইকনগুলো, একটা হচ্ছে লেফট অ্যালাইন, নিচে আপনি মাউস হোভার করলেই দেখা যাবে এখানে শর্টকাট দেওয়া আছে Ctrl+L। একটা হচ্ছে সেন্টার অ্যালাইন যে Ctrl+E, একটা হচ্ছে রাইট অ্যালাইন
কন্ট্রোল আর। আরেকটা অ্যালাইনমেন্ট আছে যেটাকে আমরা বলি জাস্টিফিকেশন, কন্ট্রোল জে। এই জাস্টিফিকেশন কী কাজে লাগে? ধরলাম আমরা এরকম একটা লাইন লেখা শুরু করেছি যেটা এখনও শেষ হয়নি, প্যারাগ্রাফের মতো। হ্যাঁ, আপনি এখান থেকে লেখা শুরু করলেন, লিখতে গিয়ে আপনাদের কিছু অংশ এখানে বাদ পড়লো, একটা লাইন উপর উঠলো, আরেকটা লাইন উপর উঠলো, আবার আরেকটা লাইন উপর উঠলো, আরেকটা লাইন উপর উঠলো। এভাবে যদি আপনার কোনো লাইন কন্টিনিউ হতে থাকে তখন আমরা এই কন্টিনিউয়েশন লাইনটাকে প্যারাগ্রাফ লাইন বলি। এখন প্যারাগ্রাফ লাইনে দেখেন বাম পাশে সমান হয়েছে বাট ডান পাশে সমান হয়নি, উঁচু নিচু রয়ে গেছে। এই দুই পাশে সমান করার কাজটা করে হচ্ছে জাস্টিফিকেশন। এই টোটাল প্যারাগ্রাফটার উপরে ক্লিক করে অথবা প্যারাগ্রাফটা সিলেক্ট করে আপনি এখানে জাস্টিফাই করে দেন, দুই পাশ থেকে সমান হয়ে যাবে, এই পাশেও সমান হয়ে যাবে, এই পাশেও। এটা সমান হয়ে যায়নি, যেটা হয়েছে প্রত্যেকটা শব্দের মাঝখানে যে স্পেসটা আছে এই মাঝখানে স্পেসগুলোকে, ডান পাশে যে স্পেসটুকু ছিল এটা মাঝখানে স্পেসের মধ্যে ডিভাইড করে দিয়ে সে পুরোটাকে ডেকোরেশন করে নিয়েছে। এটা আমরা এই অ্যালাইনমেন্টকে আমরা বলি জাস্টিফিকেশন করা, যেটা আমরা কিবোর্ডের মাধ্যমে করি Ctrl+J, অর্থাৎ জাস্টিফিকেশন। এটা প্যারাগ্রাফ ছাড়া এই জাস্টিফিকেশন কমান্ডটা হয় না। তাহলে আমরা মোটামুটি জাস্টিফিকেশনও দেখলাম। এখন আমরা দেখব যে এই যে লাইন 339 মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, এই লাইন থেকে পরের লাইন এর দূরত্ব মোটামুটি অনেক কম। এখন যদি আমরা এই দূরত্বটা বাড়াতে চাই তাহলে এটাকে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বের মাঝখানের এই গ্যাপটাকে আমরা বলি লাইন স্পেসিং। এখন এইখানে কয়েকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ক্যারেক্টার অফ অর লেটার স্পেসিং, যেটাকে আমরা বলি এ স্পেস বি স্পেস সি, এ এস ডি এফ জি 1 2 3 সেমিকোলন 1 2 3 এল 1 2 3 কে 1 2 3 জে। দেখেন এখানে এ এবং এস এর মাঝখানে একটা গ্যাপ আছে, বাট স্পেসিং বা লেটার LETTER এই লেটার শব্দটার মাঝখানে কোনো ক্যারেক্টারের মাঝখানে কোনো স্পেস নাই। তো স্পেস না দিলে, একটা শব্দ থেকে আরেকটা শব্দের মাঝখানে স্পেস না দিলে যেটা হয় সেটা হচ্ছে পুরো শব্দটাকে একটা শব্দ ধরা হয়, এবং স্পেস দিলে ওই টোটাল বিষয়টাকে একটা লেটার ধরা হয়। আবার যদি আমরা বেশি স্পেস দিই তখন আবার এই লেটার থেকে এই লেটারের দূরত্ব অনেক বোঝানো হয়, যা অনেক আলাদা হয়ে গেছে। আবার আমরা যেটা করি, আমরা মনে করি লিখলাম AZ একটা ট্যাব, AZ ট্যাব, AZ ট্যাব, AZ। এই স্পেসিং অর্থাৎ এই যে লেটার স্পেসিং হচ্ছে আমরা কিবোর্ডের স্পেস বার থেকে একটা স্পেস দিলে যতটুকু দূরত্ব যায় এটাকে বলি আমরা লেটার স্পেসিং। কিন্তু যদি আমরা একটা স্পেস অর্থাৎ স্পেস বি স্পেস সি এরকম, কিন্তু যদি আমরা এমন করি এ ট্যাব বি ট্যাব সি, এটাও লেটার স্পেসিং, বাট এইটা সাধারণত এই স্পেসিংটা মেনটেন করে এ এবং বি এর মাঝখানে একটা ক্যারেক্টার পরিমাণ, বাট এই ট্যাব দিলে যেটা হয় এ এবং বি এর মাঝখানে 1/2 ইঞ্চি পরিমাণ একটা জায়গা নেয়, আবার এইখানে 1/2 ইঞ্চি পরিমাণ একটা জায়গা নেয়। এরপরে যদি আপনি আবার ট্যাব দিয়ে ডি লেখেন তাহলে আবার এখানেও সে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা নিয়ে একটা স্পেসিং দিয়েছে। এটাকে আমরা বলি লেটার বা ক্যারেক্টার স্পেসিং। আবার আমরা লিখলাম AZIM KARIM BANGLADESH, এখানে তিনটা আজিম, করিম এবং বাংলাদেশের মাঝখানে একটা করে গ্যাপ আছে। AZIM এ এবং জেড এর মাঝখানে স্পেস নাই বলে আজিম একটা শব্দ, KARIM এর মাঝখানে কোনো স্পেস নাই বলে করিম একটা শব্দ। বাংলাদেশ এই শব্দটার প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে বা লেটারের মাঝখানে কোনো গ্যাপ নাই বলে বাংলাদেশ পুরো একটা শব্দ, বাট আজিম এবং করিম এর মাঝখানে একটা গ্যাপ আছে বলে আজিম আলাদা শব্দ, করিম আলাদা শব্দ, এবং এটাকে ডিফার করেছে কে? একটা স্পেস। এই ক্ষেত্রে দুইটা স্পেসের মাঝখানে যে আমরা দুইটা শব্দের মাঝখানে যে আমরা গ্যাপটা ব্যবহার করেছি, এই ক্ষেত্রে শব্দের মাঝখানে গ্যাপটা ব্যবহার করার কারণে এটাকে আমরা বলি ওয়ার্ড স্পেসিং। কি বলি আমরা এটাকে? ওয়ার্ড স্পেসিং। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা লিখলাম দি উইক, সরি এখানে লেখার দরকার নেই, আমরা এখানে কপি পেস্ট করি। এইখান থেকে তিনটা লাইন আমরা কপি পেস্ট করলাম, অর্থাৎ 339 থেকে শুরু করে পুরো লাইনটা আমরা জাস্টিফিকেশন করলাম। এক লাইন থেকে আরেক লাইনের মাঝখানে একটু হালকা পরিমাণ দূরত্ব আছে, এই যে দূরত্বটা এটাকে আমরা বলি লাইন স্পেসিং। ক্লিয়ার? এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বে মাঝখানে যে গ্যাপটা আছে এটাকে আমরা কি বলি? লাইন স্পেসিং। এখন দেখেন আমরা এখানে এইখানে একটা প্যারাগ্রাফ লিখেছি, আবার এখানে একটা এন্টার দিয়ে আরেকটা এন্টার দিয়ে এই সেম প্যারাগ্রাফ আমরা আরেকবার লিখেছি।
এখানে একটা এন্টার দিয়ে আরেকটা লিখেছি, অর্থাৎ এখান থেকে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে এইটা একটা প্যারাগ্রাফ, মাঝখানে গ্যাপ দেওয়ার কারণে আবার এটা মনে হচ্ছে এটা আরেকটা প্যারাগ্রাফ, এখানে মাঝখানে গ্যাপ দেওয়ার কারণে এখানে মনে হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ। অর্থাৎ এই যে এক প্যারা থেকে আরেক প্যারার মাঝখানে আমরা একটা এন্টার দিয়ে গ্যাপ রেখেছি, এটাকে আমরা বলি প্যারাগ্রাফ স্পেসিং। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই ক্যারেক্টার স্পেসিং, লাইন স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, তারপর হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং, এই বিষয়টুকু বোঝা খুব জরুরি। কারণ আমরা যখন ডকুমেন্টেশন করব, আমরা যদি এই স্পেসিং না রাখি তাহলে আমাদের ডকুমেন্টটা সঠিক ওরিয়েন্টেশন হবে না, আমাদের ল ব্রেক করবে। আরেকটা বিষয় হচ্ছে ফুল স্টপ, কমা, কোলন, সেমিকোলন, ইনভার্টেড কমা, তারপর হচ্ছে ব্র্যাকেট, এইরকম যে বিষয়গুলো থাকে, এই সমস্ত বিষয়ের পর অবশ্যই 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 আমরা একটা করে স্পেস ব্যবহার করব, যে কোনো বিরাম চিহ্নর ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি বিরাম চিহ্ন ব্যবহার করি কোনো রকম এই কলাম বা এই বিষয়গুলোর উপরে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা করে বিরাম চিহ্ন যেখানে দিব, ফুল স্টপ, দাড়ি, কমা, এগুলো শেষ করে সাথে সাথে একটা স্পেস দিব, এটা একটা ল। এরপরে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, যেটা বলার জন্য এখানে আসা, যে এই যে লাইন আমরা ব্যবহার করেছি, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বে মাঝখানে গ্যাপটা দিয়েছি, এই গ্যাপটা বাড়ানোও যায়, কমানোও যায়। আপনি মনে করেন যে আপনি চাচ্ছেন এই জায়গায় গ্যাপটা একটু বাড়াবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করবেন। দেন এই যে এখানে একটা বিষয় আছে যেটাকে আমরা বলি লাইন স্পেসিং বা অপশন। এই লাইন স্পেসিং অপশনে এখানে এসে বাই ডিফল্ট 1, 1.5, 1.5, 2.0, 2.5, 3.5 দেওয়া আছে। আমরা যদি 1.5 দিই, দেখেন একটু গ্যাপ বেড়ে গেল। আমরা যদি এখানে 1.5 দিই, আরও বেড়ে গেল। তো আমরা যদি 2.0 দিই, আরও বেড়ে গেল। আমরা যদি 3.0 দিই, লাইন স্পেসিং আরও বেড়ে গেল। এখান থেকে এক লাইনের মাঝখানে কিন্তু গ্যাপ নেই, দেখেন এইটা এক লাইন। আপনি ক্লিক করলে, আপনি যদি মাউস দিয়ে কিবোর্ড দিয়ে ডাউন করেন, এক লাইনের ভেতরে আরেক লাইনের দূরত্ব বোঝা যাচ্ছে অনেক। এটা হচ্ছে লাইন স্পেসিং বলি আমরা। আমরা এখান থেকে আবার 1.0 করে দিই, দেখেন অনেক কম হয়ে গেছে। আবার এটা থেকে এটা লাইনের দূরত্ব অনেক বেশি, সেই ক্ষেত্রে এটাকে আমরা সিঙ্গেল স্পেসিং করি। এটা হচ্ছে 1.0, এটা হচ্ছে সিঙ্গেল স্পেসিং। 1.5 হচ্ছে একটু বেশি স্পেসিং, ঠিক আছে। এখন অনেক সময় দেখা যায় যে এই স্পেসিংটা আমাদের বাই ডিফল্ট অনেক কম্পিউটারে ঠিক থাকে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে পুরো ডকুমেন্টটা সিলেক্ট করব আমরা, ঠিক থাকে না অনেক সময়, এইটা চাইলেও একেবারে সিঙ্গেল স্পেসিং এরকম হয় না। সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে ক্লিক করে লাইন স্পেসিং অপশনে চলে যাব। লাইন স্পেসিং অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট, এইটা আমরা বডি টেক্সট হিসেবে রাখলাম। এখানে ইনসাইড 0, আউটসাইড 0, স্পেশাল নান, এখানে 0, এখানে 0 এবং এখানে সিঙ্গেল। এটা করে আমরা ওকে করব, এবং অবশ্যই ওকে করার আগে আমরা যদি ডিফল্ট করে নিই, ওকে না করে আমরা যদি ডিফল্ট করে নিই, তাহলে এরপরে যত ডকুমেন্ট ওপেন করব সব এই সিস্টেম ওয়াইজ ওপেন হবে। আমরা এখানে ডিফল্ট করে দিলাম, ইয়েস করে দিলাম। এখন এই যে আমাদের যে ডকুমেন্টটা এখানে আছে, পুরো ডকুমেন্টটা আমাদের এখানে নর্মালি এই অবস্থাতেই কাজ করবে। আমরা এখানে যেভাবে করে রেখেছি সেভাবে করে কাজ করবে। আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি আমরা কিভাবে করে কাজ করেছি। তাহলে আমাদের লাইন স্পেসিং অপশনের বিষয়টাও ক্লিয়ার হলো। এরপর আমরা একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে এই যে লাইন স্পেসিং, এটা হচ্ছে একটা টাইটেল। এই টাইটেলটাকে আমরা একটু বোল্ড করলাম, ফন্ট সাইজ একটু বড় করলাম, এবং আমরা চাইলাম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই যে এটা সিলেক্ট করে এখান থেকে ক্লিক করলে হাইলাইটেড হয়, বাট আমরা হাইলাইটেড না করে লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা শ্যাডো কালার দিতে চাই, লাইক দিস, এরকম। এটাকে বলি আমরা শ্যাডো অ্যাপ্লাই করা, পুরো লাইনের মধ্যে শ্যাডো অ্যাপ্লাই করা। সেটা কিভাবে করতে হয়, জাস্ট লাইনটার উপরে ক্লিক করে কার্সারটা প্লেস করা, অথবা লাইনটা সিলেক্ট করা। সবচেয়ে ভালো হয় জাস্ট আপনি কার্সারটা প্লেস করেন, দেন আপনি এখান থেকে যেই কালার দিয়ে আপনি কালারটা সিলেক্ট করতে চান, জাস্ট সেই কালারটা, অর্থাৎ পুরো লাইনের মধ্যে যে কালারটা আপনি দিতে চান, শ্যাডোটা দিতে চান, সেই কালারটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আমরা ব্ল্যাক দিলাম, পুরো ব্ল্যাকে এই কালারটা হয়ে গেল। এটা টেবিলের ক্ষেত্রে আবার একটু অন্যরকম। আপনি যদি এরকম একটা টেবিল ব্যবহার করেন, সে আপনি এখানে এই ঘরটার মধ্যে আপনি এই কালারটা দিতে চান, সেক্ষেত্রে এই ঘরটা ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখান থেকে এসে জাস্ট কালারটা দিয়ে দেন। অথবা আপনি যদি 2টা ঘর সিলেক্ট করতে চান বা 3টা ঘর, সেক্ষেত্রে 3টা ঘরকে আপনি সিলেক্ট করেন, দেন আপনি এখান থেকে অন্য কালার ওই কালারটা দেন, তাহলে টেবিলের ভেতর ওই কালারটা অ্যাপ্লাই হবে। এই হচ্ছে টেবিলের ভেতরে শ্যাডো অ্যাপ্লাই করা এবং টেবিল ছাড়া শ্যাডো অ্যাপ্লাই করা। যদি এমন হয় যে আপনি একটা টেবিলের মধ্যে কোনো একটা টেবিল করেছেন, এখানে অনেকগুলো টেবিল করেছেন এইরকম, আপনি চাচ্ছেন যে টেবিলটার এই 2টা ঘর শ্যাডো অ্যাপ্লাই হোক, এই পুরোটা শ্যাডো ছাড়া হোক, এবং নিচে একটা লাইন হোক, এবং আপনি এই ঘরগুলা থাকবে বাট ঘরগুলো প্রিন্টে আসবে না, সেই ক্ষেত্রে আপনি ঘরগুলো সিলেক্ট করেন, দেন
আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি হোমে এসে এখান থেকে প্রথমে নো বর্ডার করে দেন। টেবিল রইলো বা টেবিলের কালার রইলো না, যেটা প্রিন্টে আসবে না। এই টেবিলটা থাকবে বা টেবিলের কোনো কালার, টেবিলের ঘরগুলোর কোনো কালার প্রিন্টে আসবে না। দেন আপনি এই দুইটা ঘরকে সিলেক্ট করে আপনি এই দুইটা ঘরকে একটা কালার অ্যাপ্লাই করে দিলেন। দেন পুরো লাইনটা সিলেক্ট করে এই যে আমরা কালার অ্যাপ্লাই করি, কালো কালার অ্যাপ্লাই করে দিলাম। দেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘরটা সিলেক্ট করে আমরা এখান থেকে বটম বর্ডার লাইন সিলেক্ট করে দিলাম। বটম বর্ডার লাইন এটা ক্লিক করে দেওয়ার কারণে এখানে শুধুমাত্র এই পুরো ঘরের এই যে নিচের এই অংশটুকু কালো হয়েছে। আমরা একটু এইটার অপশনটা দেখে আসি প্রিন্ট প্রিভিউতে কেমন দেখাচ্ছে। ফাইল, প্রিন্ট প্রিভিউ, দেখেন এই যে এইরকম দেখাচ্ছে বিষয়টা। অর্থাৎ এই জায়গাটার মধ্যে ঘর আছে, বাট এখানে দুইটা ঘর কালো হয়েছে এবং বটম বর্ডার লাইনটুকু দেখাচ্ছে, কিন্তু বাকি কোনো ঘরের লাইন দেখাচ্ছে না। বিষয়টা হচ্ছে এইরকম আর কি। এখন আমরা যদি এইখানে এই ঘরটা ক্লিক করে আমরা এই চারটা ঘর সিলেক্ট করে যদি আমরা এখানে অল বর্ডার দিই, তাহলে কি দেখাচ্ছে? আমরা একটু আগের অপশনে ফিরে গিয়ে প্রিন্ট প্রিভিউটা দেখার চেষ্টা করি কি হচ্ছে এটা। ফাইল, প্রিন্ট প্রিভিউ, দেখেন এই ঘরটার মধ্যে এই চারটা ঘর আমরা অল বর্ডার করে দিয়েছিলাম বলে চারটা ঘরের বর্ডার দেখা যাচ্ছে। এখন যদি এমন হয় যে চারটা ঘরের এই ঘরগুলো সিলেক্ট করে আমরা নো বর্ডার করে দিই, তাহলে আবার দেখি প্রিন্ট প্রিভিউ, দেখেন এখানে ঘরগুলোর লাইন দেখা যাচ্ছে না। আমরা কি করলাম, এই ঘর তিনটা সিলেক্ট করে এখান থেকে শুধুমাত্র লেফট বর্ডার সিলেক্ট করে দিলাম। তাহলে কি হলো, পুরো ঘরটার এই তিনটা ঘরের লেফট বর্ডার। আবার এটা সিলেক্ট করে লেফট বর্ডার দিলাম, এটা সিলেক্ট করে লেফট বর্ডার দিলাম, এটা সিলেক্ট করে আমরা রাইট বর্ডার দিলাম। দেখেন ঘটনাটা কি হলো। আমরা ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউতে দেখি, এখানে দেখেন এখানে একটা দাগ দেখা যাচ্ছে, এখানে একটা দাগ দেখা যাচ্ছে, এখানে একটা দাগ দেখা যাচ্ছে, বাট এখানে মাঝখানে দাগ না দেখে এখানে রাইটে একটা দেখা যাচ্ছে। তো এইভাবে করে আমরা একটা টেবিল নিয়ে টেবিলটাকে বিভিন্নভাবে কালার দিয়ে কালার না দিয়ে উপস্থাপন করতে পারি। এখন আপনাকে আপনার রিকোয়ারমেন্ট হতে পারে এইরকম যে আমি এই যে এই কাজটা করেছি, এই কাজটার পর আমরা এখান থেকে এই পর্যন্ত চারটা ঘরের বটম বর্ডার লাইন করবো এবং এটা একটু মোটা করে দিব। তাহলে এখান থেকে আপনি বটম বর্ডার লাইন করেন, আবার আপার বর্ডার লাইন, টপ বর্ডার লাইনও করতে পারেন। দেন এই দুইটাকে একটু মোটা করে দেওয়ার জন্য বর্ডার এবং শেডিংয়ে যান। এখান থেকে আপনি এটার ওয়েটটাকে একটু বাড়ায় দেন। দেন বটম বর্ডার আপার বর্ডার সিলেক্ট করে ওকে করে দেন। দেখেন এই দুইটা বর্ডার একটু মোটা হয়ে গেল। আমরা এটা প্রিন্ট প্রিভিউতে দেখি, এই দুইটা ঘর একটু মোটা দেখাচ্ছে। তাহলে আমরা শুরু থেকে এই পর্যন্ত বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্টের স্টাইল বড় ছোট করা, এখান থেকে হচ্ছে কেস চেঞ্জ করা, হাইলাইটিং করা, কালার চেঞ্জ করা, সেন্টার অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, জাস্টিফাই, লাইন স্পেসিং, বুলেটস, নাম্বারিং, শ্যাডো অ্যাপ্লাই করা এবং বর্ডার অ্যাপ্লাই করে, এই বিষয়গুলো দেখলাম। এখানে বাকি রইল হচ্ছে সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট এবং স্ট্রাইকিং। আমরা এখন এই বিষয়টুকু একটু দেখব। আমরা কোনো একটা অপশন এখানে লিখলাম যে AZIM, এবং এর আগে আমরা লিখলাম ARIF। এখন আরিফ এবং আজিমের মধ্যে আমরা চাইলাম যে এখানে সবাইকে বোঝাতে আরিফের নামটা বাদ যাবে, তাহলে আরিফকে যে স্ট্রাইকিং করে দিলাম। বিষয়টা এই যে এরকম, আমরা লেখার মধ্যে যদি আমরা ওয়ার্ড দিয়ে কোনো রকম এরকম বাদ দেয়া দেখাইতে চাই যে এটা বাদ, এটা থাকবে, তখন এইরকম একটা স্টাইলকে বলে স্ট্রাইক করা। অর্থাৎ এটা সিলেক্ট করে আমরা স্ট্রাইকেন উঠাই দিতে পারি, আবার স্ট্রাইকেন দিতে পারি। আমরা জববার সিলেক্ট করে স্ট্রাইকেন দিতে পারি, স্ট্রাইকেন উঠাই দিতে পারি। এভাবে করে আমরা কাজ করতে পারি, যেটা হবে না। অর্থাৎ এটাকে হচ্ছে বলি স্ট্রাইকিং করা। যদি এমন হয় আমরা লিখলাম A প্লাস B স্কোয়ার ইকুয়াল টু A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার, এটা যদি আমি এইভাবে করতে চাই স্কোয়ার, আমি স্কোয়ার বলেছি বাট স্কোয়ারগুলো হয়নি। স্কোয়ার করার জন্য আমরা এই যে 2, এটাকে আমাকে সুপার স্ক্রিপ্ট বা সাব স্ক্রিপ্ট করতে হবে। সুপার স্ক্রিপ্ট কি? একটা হচ্ছে সাব স্ক্রিপ্ট যেটা নিচের পাওয়ার বলি, আর একটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। তাহলে আমরা এই দুইটার বিষয় বুঝলাম যে যেটাকে আমরা পাওয়ার বানাতে চাই, অর্থাৎ উপরে যদি কোনো পাওয়ার দিতে চাই তাহলে সেটাকে বলবো আমরা সুপার স্ক্রিপ্ট, আর যদি আমরা নিচে পাওয়ার দিতে চাই সেটাকে আমরা বলবো সাব স্ক্রিপ্ট। তাহলে আমাদের এই স্কোয়ারের পাওয়ারগুলো উপরে হয়, তাই আমরা এগুলোকে সব সুপার স্ক্রিপ্ট করে দিলাম। কিন্তু যদি আমরা এমন লিখতে চাই H2O, এই ক্ষেত্রে এই 2 এর পাওয়ার থাকবে হচ্ছে নিচে, সেই ক্ষেত্রে আমরা এটাকে সাবস্ক্রিপ্ট করে দিই। আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে এই জিনিসগুলো লিখতে হয়। ঠিক
ঠিক আছে? সামনে এই বিষয়টার এটাকে এই ইকুয়েশনাল ফাংশনের আরও একটা ক্লাস হবে যেটাতে আমি পুরো ইকুয়েশনটা বুঝাই দিব। তো আশা করি আমরা এই ফন্ট ফাংশন, প্যারাগ্রাফ ফাংশনের এই উপরের এই 4টা বাদ দিয়ে বাকি সবগুলো অংশ বুঝতে পেরেছি। এটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে স্যার? না ভাইয়া। গুড, আমরা সবে বুঝতে পেরেছি এটা। জি গুড, তাহলে আমরা এই বিষয়গুলো একটু বাসায় প্র্যাকটিস করব। আগামীকালকের ক্লাসে আমরা কিন্তু কপি পেস্ট, কাট কপি পেস্টের বিষয়টাও জানি। আমরা জানি যে কাট কপি পেস্ট কীভাবে করতে হয়। কিবোর্ডের মাধ্যমে হচ্ছে Ctrl+X ইকুয়াল টু কাট, Ctrl+C ইকুয়াল টু কপি, Ctrl+V ইকুয়াল টু পেস্ট। অর্থাৎ আমরা যদি কাট করতে চাই এটা সিলেক্ট করলাম, Ctrl+X দিয়ে কাট করলে কি হবে, কেটে যাবে এবং মেমোরিতে থেকে যাবে। যেখানে গিয়ে আমরা পেস্ট করতে চাই সেখানে কার্সারটা নিয়ে Ctrl+V দিব, পেস্ট হয়ে যাবে। কপি মানে হচ্ছে যেটা কপি করতে চাই সেটা সিলেক্ট করব, Ctrl+C প্রেস করব, কপি হবে। যেখানে গিয়ে আমরা পেস্ট করতে চাই সেখানে গিয়ে Ctrl+V দিব, পেস্ট হবে। এই হচ্ছে Ctrl+V পেস্ট। আমরা যদি মাউসের মাধ্যমে করতে চাই, মাউস দিয়ে সিলেক্ট করব, মাউসের রাইট ক্লিক করব, দেন কাট, কাট করলে কেটে যাবে। যেখানে গিয়ে আমরা পেস্ট করতে চাই সেখানে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে পেস্ট করে দিব। কপি করতে চাইলে যেটা কপি করতে চাই সেটা সিলেক্ট করব, মাউসের রাইট ক্লিক করব, কপি করব। যদি কোথাও গিয়ে পেস্ট করতে চাই সেখানে গিয়ে মাউস দিয়ে ক্লিক করে কার্সারটা প্লেস করব, দেন মাউসের রাইট ক্লিক করব এবং পেস্ট করে দিব। আশা করি আমাদের এই ক্লিপবোর্ড, ফন্ট এবং প্যারাগ্রাফের বিষয়ে কোনো প্রবলেম নাই। আমরা বাসায় পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করব এবং পরবর্তী একটা অ্যাসাইনমেন্টে আমরা এই প্রত্যেকটা বিষয় অ্যাপ্লাই করে আমাদের সমস্ত অ্যাসাইনমেন্টগুলো খুব চমৎকারভাবে ডেকোরেশন করার চেষ্টা করব। তো আমরা এই পর্যন্ত যে কটা অ্যাসাইনমেন্ট করেছি বা পোস্ট করেছি সবগুলো অ্যাসাইনমেন্ট কি আমরা বাসায় প্র্যাকটিস করেছিলাম স্যার আপনারা? জি ভাই করেছি। আচ্ছা, কোনো প্রবলেম আছে কোথাও আপনাদের কারো? স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো কি যে আমি যখন প্রশ্ন করতে যাইতাম তখন প্রশ্নের সাইজগুলো খুব ছোট হইতো, তখন করতে কি একটা প্রশ্নই একটা পেজে ডাবল মানে প্রিন্টে 2বার আসতো। দেখা যায় আমার 10টা কপি লাগবে, তো আমি 5টা কপি নিলেই ওটা মাঝখান থেকে কেটে 10টা করতে পারতাম। সেই বিষয়টা কিভাবে করবো একটু দেখা দিলে ভালো হয়। এটা কি আমরা পেজ সেটআপ করা বলি, যদি এই টোটাল ডকুমেন্ট শেষ করার পর আমরা একটা করি। মনে করেন যে নিয়োগ বিজ্ঞপ্তি, হ্যাঁ, নিয়োগ বিজ্ঞপ্তির এই বিষয়টা আমরা একটা পেজে করেছি। এখন আমাদের দরকার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা A4 সাইজের পেপারে 2টা পাশে 2টা অংশে করা। তাহলে যদি এটাকে এভাবে 2টা অংশে 2টা করতে হয় তাহলে আমরা কি করব, এটাকে Ctrl+A দিয়ে সিলেক্ট করে একবারে ছোট করব এবং এটা পেজ সেটআপ করে সাইজ A4 তো আছেই, আমরা ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট করে নিব। দেখেন এখন এখানে নিয়োগ বিজ্ঞপ্তির এই অংশটার মধ্যে আমরা এটাকে ছোট করে নিতে পারি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনার প্রশ্নের বিষয়টাও দেখাচ্ছে, এটার সাথেই চলে আসবে। Ctrl+A দিয়ে আমরা এটাকে আরেকটু ছোট করে নিলাম। এখন এই পুরো অংশটাকে আমরা কি কপি করে নিয়ে Ctrl+A দিয়ে কপি করে নিচে এসে একটা এন্টার দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তাহলে একই পেজের মধ্যে 2টা ডকুমেন্টকে আমি সমানভাবে 2টা ভাগে বিভক্ত করলাম। অর্থাৎ এইটাও ল্যান্ডস্কেপে আছে, এইটাও ল্যান্ডস্কেপে আছে, বাট A4 সাইজটাকে ভাঁজ করলে উপরের ল্যান্ডস্কেপ নিচের ল্যান্ডস্কেপ এইরকম। ঠিক একইভাবে আমরা যখন কোশ্চেন করি, কোশ্চেনটা আমরা যেটা করি আমরা ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করে নিই এবং এটার মাঝখান দিয়ে 2টা ভাগে ভাগ করি। এই 2টা ভাগে ভাগ করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে আপনার পেজ লেআউটে গিয়ে, যে দেখেন পেজ লেআউট, আমরা সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন করি। আমরা সাইজে গিয়ে A4 করি, ওরিয়েন্টেশনে ল্যান্ডস্কেপ করি, মার্জিনে গিয়ে 0.5 ইঞ্চি করি। বাট এখানে আরেকটা বিষয় আছে যে পুরোটা নিয়ে তো 0.5 ইঞ্চি হয়, আমাদের মাঝখানে একটা ঘর করতে হবে যেটাকে এই পাশে একটা অংশ কম্পোজ করবে, এই পাশে একটা অংশ। সেই ক্ষেত্রে আমরা যে কলামে ডিভাইড করি, অর্থাৎ এখানে 2 কলাম করে দিব। 2টা কলাম করতে গিয়ে আমাদের মাঝখানে জায়গা কতটুকু রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমরা বাম পাশের মার্জিন রেখেছি 0.5, তাই মাঝখানের মার্জিনটা হইতে হবে 1 ইঞ্চি, যাতে এই পাশের ডকুমেন্টটা 0.5 কাটলে 0.5 মার্জিন পায়, আবার এই পাশের ডকুমেন্টটাও 0.5 মার্জিন পায়। তাই কলাম আমরা এখানে জাস্ট ক্লিক করে দিয়ে কলাম না করে, কলাম করলে যেটা হবে এখানে 0.25 পুরো মার্জিনটাতে এখানে মাঝখানে আছে 0.5, এখানে কাটলে কিন্তু এখানে বড় হয়ে যাবে, এখানে ছোট হয়ে যাবে। তাই আমরা এইভাবে কলাম অ্যাপ্লাই না করে আমরা মোর কলামে গিয়ে কলাম অ্যাপ্লাই করব। এখানে এসে আমরা 2 কলাম সিলেক্ট করব, বাট এখানে স্পেসিংয়ের মধ্যে আমরা দিয়ে দিব 1 ইঞ্চি।
তাহলে কি হবে, মাঝখানের এই স্পেসিংটা হবে 1 ইঞ্চি, অর্থাৎ এই পাশের জন্য হাফ ইঞ্চি, এই পাশের জন্য হাফ ইঞ্চি। আমরা এখন ওকে করে দিই। দেখেন এটাকে যদি আপনি মাঝখান থেকে কেটে ফেলেন প্রশ্ন করার সময়, তাহলে আপনি এইটার জন্য হাফ ইঞ্চি পাবেন এইদিকে, এইটার জন্য হাফ ইঞ্চি পাবেন এইদিকে। এখন আপনি আপনার কোশ্চেনটা এইটুকুর মধ্যে করেন, এইটুকুর মধ্যে সেট আপ করে ফেলেন, দেন এইটুকুর মধ্যে টোটাল কোশ্চেনটা সেট আপ হয়ে গেলে এটাকে কপি করে এখানে পেস্ট করে দেন। তাহলে এক পেজের মধ্যে 2টা কোশ্চেন হয়ে গেল। আমার কথা আশা করি বুঝতে পেরেছেন আবু বকর। জি বুঝছি। এটা অ্যাডভান্স সেটিং, আমরা একেবারে শেষের দিকে এই বিষয়গুলো দেখব। আবু বকর সাহেবের কোর্স প্রায় শেষ, তারপর আপনাদের সাথে আছে, খুব ভালো কথা, ইন্টারেস্টের কারণে। তো আপনারা বাসায় পর্যাপ্ত পরিমাণে অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস করেন। আপনাদের প্রত্যেকের বাসায় কি অ্যাসাইনমেন্ট বইটা আছে? অ্যাসাইনমেন্ট আছে বলতে না, এই যে মোবাইলে তোলা আছে কপি, ওইটা আচ্ছা, মোবাইলে যদি তোলা থাকে তাহলে আপনার যার কাছে মোবাইলে স্পষ্টভাবে তোলা আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা একটা করে অ্যাসাইনমেন্ট আপনারা আপনাদের ওই যে গ্রুপটাতে একটু পোস্ট করে দিয়েন সবগুলো পেজ। আমিও সময় পেলে মোবাইল দিয়ে স্ন্যাপ নিয়ে পোস্ট করে দিব, এবং সেটা দেখে দেখে আমরা সবাই বাসায় বসে অ্যাসাইনমেন্টগুলো একটু প্র্যাকটিস করবো, কারণ এই অ্যাসাইনমেন্টের মধ্যে সমস্ত অফিসিয়াল ডকুমেন্টগুলো দেওয়া আছে। ঠিক আছে? না, আমার কাছে সবগুলো এলোমেলো আছে, আগে পরে নেওয়া আছে, অনেকটা নেওয়া নাই এরকম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মোটামুটি স্ন্যাপ দিল আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা এগুলো দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন। তো আজকে এই পর্যন্তই থাকুক। আমরা হোম ট্যাবের এই কটা বিষয় আজকে দেখলাম। এই কটা বিষয় দেখার পর আগামীকালকে আমরা এখানে ফাইন্ড, রিপ্লেস এবং গো টু এর বিষয়টা দেখব, এবং ইনসার্ট ট্যাব থেকে এই যে ড্রয়িং ট্যাবগুলো দেখব। তাহলে আমাদের মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডে অফিসিয়াল কাজ করার প্রায় 85% ডেকোরেশনাল কাজ শেষ হয়ে যাবে, এবং এরপর আমরা বেশ কিছু অ্যাসাইনমেন্ট আপনাদেরকে এক্সাম হিসেবে দিব। আপনারা সেই কাজগুলো করে গ্রুপে পোস্ট করবেন। একেবারে অরিজিনাল ডকুমেন্টটাই আমাকে মেইল করে দিবেন অথবা গ্রুপে প্লেস করে দিবেন। আমি সেটা দেখে দেখে একটু ফলো আপ করবো যে আপনাদের ডকুমেন্টগুলো কেমন হচ্ছে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমার একটা হেল্প ছিল, ওটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির যে লেখাটাকে চড়া করা হয়েছিল, এটা কিভাবে করছিলেন জানেন? ভুলে এইটা করতে আমরা নিয়েছিলাম তখন ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট দিয়ে করেছিলাম। ওয়ার্ড আর্ট দিয়ে না? হ্যাঁ, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট দিয়ে, মনে করেন এখান থেকে একটা কিছু লিখেছি, ওকে করেছি, দেন এইটা সিলেক্ট করে আমরা এখান থেকে বিহাইন্ড দ্য টেক্সট করে দিয়েছি। এরপর আমরা এটাকে ইচ্ছা মতো দেখেন মুভ করতে পারি, কিন্তু এটাকে যে এখানে নিয়ে আসতে পারি, এটাকে এখানে নিয়ে আসতে পারি, এটাকে ক্লিক করে ধরে আরও লম্বা করতে পারি, আমরা এটাকে টেনে এটাকে আরও বড় করে দিতে পারি, এরকম বড় করে দিতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। এটা তখন ফ্লেক্সিবল হয়ে যায়, ড্রয়িং হয়ে যায় একটা। আবার এটাকে আমরা ফিল কালার দিয়ে দিতে পারি, টোটালি ফিল কালার দিয়ে দিতে পারি। দেখেন টোটাল ফিল কালার হয়ে গেল। এখানে আপনি যেখানে বসায় দিবেন সেখানেই বসে যাবে। আমি আসলে ট্রাই করছিলাম, আমার হচ্ছিল কি যে ওই টানতেছি ওটা বড় হচ্ছিল না, বাট মানে ফন্টটা বড় হচ্ছিল, টেক্সটটার ফন্টটার কোনো মানে কোনো আচ্ছা, চেঞ্জ আসছে। এই যে এই কাজটা করবেন, আমি আরেকবার দেখাচ্ছি। ওয়ার্ড আর্ট, এখানে এসে ওয়ার্ড আর্টের এই প্রথম অপশনটা সিলেক্ট করেন, করে আপনি যেটা লিখতে চান সেটা লেখেন, লিখে ওকে করে দেন। এই ওকে করে দেওয়ার পর এই যে অপশনটা আছে, এইটা আপনি চাইলেই নড়াতে পারবেন না। এটা নড়ানোর জন্য আপনাকে এইটা সিলেক্ট করলে, এই যে দেখেন এখানে টেক্সট র্যাপিং একটা অপশন আছে, এই টেক্সট র্যাপিং এর এখানে ক্লিক করে বিহাইন্ড দ্য টেক্সট করেন বা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, এই দুইটার যে কোনো একটা ক্লিক করেন আপনি। এটা ক্লিক করার পর আপনি এখন এটা ফ্লেক্সিবল হয়ে যাবে, আপনি যে কোনো জায়গায় টানলেই মুভ হয়ে যাবে, এবং আপনি যে কোনো কোণার মধ্যে টেনে এটাকে বড় ছোট করতে পারবেন। জি ভাই। ওকে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ। আসসালামু আলাইকুম।